স্যার কি বলেন? না ঠিক আছে, ইকবাল ভাই বয়স তো হলো একদম ইয়াং বয়স, মানে কণ্ঠ স্যার, বরাস কণ্ঠ শুনতেই ভালো লাগে স্যার। আলহামদুলিল্লাহ স্যার, থ্যাংক ইউ। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, তার শরীরটা ভালো আছে। এরকম থিন পারসন, এরকম ধরনের স্লিম পারসন খুব কমই পাওয়া যায়। শুকরিয়া, আল্লাহ শুকরিয়া। হাফেজ মনির স্যার আছেন? হাফেজ মনির, হাফেজ মনির। জি স্যার, এই সূরার নাম সহ করেন, তাহলে আমাদের ইকবাল স্যার অর্থটা বলে দেবেন কাইন্ডলি প্লিজ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها المزمل قم الليل إلا قليلا نصفه أو انقص منه قليلا أو زد عليه ورتل القرآن ترتيلا إنا سنلقي عليك قولا ثقيلا إن ناشئة الليل هي أشد وطئا وأقوم قيلا إن لك في النهار سبحا طويلا واذكر اسم ربك وتبتل إليه تبتيلا رب المشرق والمغرب لا إله إلا هو فاتخذه وكيلا واصبر على ما يقولون واهجرهم هجرا جميلا صدق الله العظيم. মাশাআল্লাহ, মাশাআল্লাহ। সূরা মুজাম্মিল ৭৩ নম্বর সূরা। আলহামদুলিল্লাহ। পথে বস্ত্রাচ্ছিত, তুমি রাতে প্রার্থনার জন্য দাঁড়াও, রাতের অর্ধেক বা তার চেয়ে কিছু কম বা কিছু বেশি সময় নিও। তুমি সে সময় কোরআন তেলাওয়াত করো শান্তভাবে, সুস্পষ্ট উচ্চারণে, অর্থের প্রতি মনোযোগ হয়। আমি তোমার কাছে গুরুত্বপূর্ণ বাণী নাজিল করতে যাচ্ছি। নিঃসন্দেহে ইবাদতের জন্য রাতে ওঠা আত্মসংযমে সহায়তা করে, অন্তরের ধ্বনিকে করে স্পষ্টতর। অবশ্যই দিনে তুমি থাকবে কর্মব্যস্ত, কিন্তু সবসময় তোমার প্রতিপালকের নাম স্মরণ করো এবং একাগ্রচিত্তে তার প্রতি নিবেদিত থাকো। তিনি উদয়াচল ও অস্তাচলের মালিক, তিনি ছাড়া কোনো উপাস্য নাই। অতএব তাকেই তুমি তোমার একক কর্মবিধায়ক রূপে গ্রহণ করো। সত্য অস্বীকারীরা তোমার বিরুদ্ধে যাই বলুক, তুমি ধৈর্য ধরো এবং সৌজন্য সহকারে ওদের এড়িয়ে চলো। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। চমৎকার স্যার, আসলে প্রত্যেকটা সূরার মধ্যে আমাদের জন্য। আলহামদুলিল্লাহ, স্যারকে অসংখ্য ধন্যবাদ। আসল স্যার, তাহলে আমরা কয়টায় শুরু করি স্যার? শুরু করব নাকি স্যার 8-এ শুরু করব? আপনার কত স্যার? আসল স্যার 1 ঘন্টায় হবে না? হ্যাঁ স্যার, হয়ে যাবে, 1 ঘন্টা হয়ে যাবে। তাহলে স্যার আপনি 8-এ শুরু করেন, জাস্ট 2 মিনিট পরে স্যার। জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। স্যার ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।
স্যার দেখতে পাচ্ছেন? জি স্যার, আলহামদুলিল্লাহ। Two babies are looking. ছবিগুলো ঠিক আছে বাচ্চার? সুন্দর ছবি স্যার। ইয়েস। জয়দার স্যার শুরু করবো? তাহলে স্যার শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। প্রত্যেকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজ আমাদের যেটা প্রোগ্রাম হয়ে আছে সেটা হচ্ছে নিওনেটাল জন্ডিস। আলোচনা করব নিওনেটাল জন্ডিস, অর্থাৎ 0 থেকে 28 দিন পর্যন্ত যে প্রবলেম গুলো হয় বাচ্চার, শিশু, নবজাত শিশু, সেটাকে বলছি আমরা নিওনেটাল। তো নিওনেটালের মধ্যে আমরা আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে জন্ডিস নিয়ে। নিওনেটাল অর্থাৎ আমাদের সদ্যজাত বাচ্চা, নবজাত বাচ্চার যে ইয়েলোইশ ডিসকালারেশন যেটা হয়ে যায়, বিশেষ করে স্কিন এবং স্ক্লেরাতে, ডিউ টু ডিপোজিট অফ বিলিরুবিন। বিলিরুবিন লেভেলটা বেড়ে গিয়ে যখন বাচ্চা বডিটা কিংবা স্কিন কিংবা স্ক্লেরা কি হচ্ছে একটা হলুদ বর্ণ ধারণ করছে, সেটাই হচ্ছে আমাদের নিওনেটাল জন্ডিস অর্থাৎ হাইপার বিলিরুবিয়া। সেটা কি হবে, আমাদের স্ক্লেরাতে পয়েন্ট মানে 2 পয়েন্ট, আমাদের নর্মাল কত 1.2 পর্যন্ত নর্মাল। যদি 2 mg বেশি হয়ে যায় বিলিরুবিন লেভেলটা, তখনই কিন্তু আমরা বলবো জন্ডিস। স্কিনের ক্ষেত্রে সেটা পাওয়া যাবে 5 mg। এটা হচ্ছে আমাদের নিউট্রাল জন্ডিস। মেইন এটার টাইপ হচ্ছে দুটো, একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, একটা হচ্ছে প্যাথোলজিক্যাল। ফিজিওলজিক্যালটা কি, যখন বাচ্চা এমব্রায়োতে, অর্থাৎ যখন বাচ্চা অর্থাৎ মায়ের পেটে থাকে শিশু বাচ্চা, তখন কি করে প্লাসেন্টা মাধ্যমে রক্ত যায় কোথায়, বিলিরুবিন কোথায় যায়, শিশুর মধ্যে থ্রু আম্বিলিকাল কর্ড। আফটার বার্থ, বাচ্চা যখন জন্ম ভূমিষ্ঠ হলো, মায়ের কাছ থেকে কি হলো, বিচ্ছিন্ন হয়ে গেল। আম্বিলিকাল যখন কেটে দেওয়া হলো, তখন মায়ের কাছ থেকে কি হলো, বিচ্ছিন্ন হয়ে গেল বাচ্চা। তো বাচ্চা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর 1-2 দিনের মধ্যে কি হচ্ছে, আমাদের আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকা, আমরা জানি একটা লোহিত রক্তকণিকা লাইফ স্প্যান হচ্ছে 120 দিন। আমাদের কি হচ্ছে, প্রতিনিয়ত আরবিএস কে ডিস্ট্রাকশন হচ্ছে, অর্থাৎ ভেঙে যাচ্ছে, নতুন করে তৈরি হচ্ছে। এই নবজাত শিশুর ক্ষেত্রে কি হচ্ছে, দ্রুত আরবিএস কে ডিস্ট্রাকশন হচ্ছে, ভাঙছে, কিন্তু সে হারে কি হচ্ছে, তৈরি করতে পারছে না। কেন, সেভাবে মানে লিভার সেভাবে তৈরি করতে পারছে না। এই জন্য কি হচ্ছে, বাচ্চা ইয়েলোইশ অর্থাৎ পেল, ইয়েলোইশ না পেল আকার, মানে ফ্যাকাশে ধরনের বরণ ধারণ করছে। তখন সেটাকে বলছে ফিজিওলজিক্যাল জন্ডিস। This jaundice usually clear end of the first week of the life, অর্থাৎ এটা 7 দিনের মধ্যে কি হচ্ছে, সেটা আস্তে আস্তে কমে যায়। 2 থেকে 3 দিনের মধ্যে এটা বেশি দেখতে পাওয়া যাবে। 24 ঘন্টা পরে এটা শুরু হয়, 2 থেকে 3 দিনের মধ্যে এটা বেশি দেখতে পাওয়া যায়। আর 7 দিনের মধ্যেই এটা আস্তে আস্তে অটোমেটিক্যালি সেটা কি হচ্ছে, আস্তে আস্তে আবার ঠিক হয়ে যায়। যখন ওর রক্ত তৈরি করতে শুরু করবে, তখন লাল বর্ণ হয়ে যাবে, তখন ওই ফ্যাকাসের কালারটা দেখতে পাওয়া যাবে না, তখন কিন্তু বাচ্চার ওটা স্পন্টেনিয়াসলি ঠিক হয়ে যায়। বিলিরুবিন largely unconjugated and body remain well, আস্তে আস্তে আনকনজুগেটেড হয়ে যাচ্ছে, তারপরে কি হচ্ছে, আস্তে আস্তে বডিটা ঠিক হয়ে যাচ্ছে। সেরাম বিলিরুবিন লেস দ্যান 50 মিলিগ্রাম, এর বেশি হবে না। এর জন্য কোনো মেডিসিনও দরকার হয় না, অটোমেটিক্যালি 14 দিনের মধ্যে টোটালি বাচ্চা ফিটিং হয়ে যায়। এটা হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল জন্ডিস।
তাহলে আমাদের ফিজিওলজিক্যাল জন্ডিস আমরা বুঝতে অসুবিধা হবে না, এর জন্য কোনো মেডিসিন দরকার হয় না, এর জন্য কোনো ডাক্তারবাবুকে দেখানোর কোনো প্রয়োজন নেই যদি ফিজিওলজিক্যাল জন্ডিস হয়। কারণটা হচ্ছে আবার আরো বলছি স্যার, আমি রিপিট করছি, ফিজিওলজিক্যাল জন্ডিস বাচ্চা যখন ইউটেরাসের মধ্যে থাকে, প্লাসেন্টা থ্রু বাচ্চার মায়ের রক্ত বাচ্চাকে যায়, এর জন্য বাচ্চাকে রক্ত তৈরি করতে হয় না। আফটার বার্থ, জন্ম ভূমিষ্ঠ হওয়ার পর বাচ্চা যখন জন্ম হলো, আমলিকাল কর্ড কেটে দেওয়া হলো, তখন আমাদের আরবিসি লোহিত রক্তকণিকা এক্সট্রাকশন দ্রুত হয়, যে হারে দ্রুত হচ্ছে সে হারে কিন্তু বাচ্চা তৈরি করতে পারছে না, যার জন্য বাচ্চা কি হচ্ছে পেল বর্ণ ধারণ করছে, ফ্যাকাশে বর্ণ ধারণ করছে। এটা 24 ঘন্টার মধ্যে শুরু হয়, 2-3 দিনের মধ্যে এটা বেশি দেখতে পাওয়া যায়। তারপরে কি হচ্ছে আস্তে আস্তে যখন রক্ত তৈরি করতে শুরু করলো, তখন ফ্যাকাশে বর্ণটা লাল হয়ে যাবে বাচ্চার, সেটা অটোমেটিক্যালি 7 দিনের মধ্যে ওটা ক্লিয়ার হয়ে যায়, 14 দিনের মধ্যে টোটালি দেখতে পাওয়া যায় না, আর ওটা আনজুবিলেট এটা অটোমেটিক রিলিভ মানে ঠিক হয়ে যায়, 14 দিনের মধ্যে টোটালি ঠিক হয়ে যায়। এটা হচ্ছে আমাদের ফিজিওলজিক্যাল জন্ডিস। এবার আসি প্যাথোলজিক্যাল জন্ডিস। প্যাথোলজিক্যাল জন্ডিস ওদের একটু কিছু বলি, আমাদের যে আরবিসি কি করে আমাদের ভাঙছে। আমরা জানি একটা আরবিসি অর্থাৎ লোহিত রক্তকণিকার সেলের লাইফ স্পান হচ্ছে 120 দিন ম্যাক্সিমাম। পূর্ণ বয়স্ক একটা আরবিএস কি হচ্ছে অটোমেটিক সে কি হচ্ছে এক্সট্রাক্টেড হয়ে যায়, অর্থাৎ ভেঙে যায়। তো এই যে লাইসিন অকার এক্সট্রা অকুলারি ইন দা রেটিকুলার এন্ডোথেলিয়াল সিস্টেম, এই যে প্রসেস, এই প্রসেসটাকে বলা হয়, এমনি পরের স্লাইড আপনাদের দেখাবো ইনশাল্লাহ। নর্মালি লাইসিন অকার এক্সট্রা ভাস্কুলারি ইন দা রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম, এই যে প্রসেস ভাঙছে আরবিসি যে ভাঙবে সেই সিস্টেমটাকে বলা হয় রেটিকুলো এন্ডোথেলিয়াল সিস্টেম। আর লাইসেন্সটা কোথায় হয়? লাইসেন্স ক্যান অকার এক্সট্রা ভাস্কুলারি ব্লাড সেলের মধ্যে। আমাদের রক্তটা তৈরি কোথায় হয়? আমরা জানি বোন ম্যারো এবং স্প্লেনে বেশি হয়, ম্যাক্সিমাম আমাদের স্প্লেনে হয়, তারপর আমাদের বোন ম্যারোতে হয়। বোন ম্যারো থেকে আমাদের চলে আসছে লিভারে, সেখান থেকে আমাদের ফ্যাগোসাইট হচ্ছে। হিমোগ্লোবিন ভেঙে দুটো পার্ট হচ্ছে, একটা হচ্ছে হিম, একটা হচ্ছে গ্লোবিন। গ্লোবিনটা ভেঙে হচ্ছে অ্যামাইনো অ্যাসিড, দেন হচ্ছে অ্যামাইনো অ্যাসিড পুল। এদিকে হিমটা ভেঙে কি হচ্ছে, একটা হচ্ছে আয়রন আর একটা হচ্ছে নন আয়রন পার্ট, ওইখান থেকে চলে আসছে আমাদের বিলিরুবিন, তারপরে কি হচ্ছে আমাদের এসক্রিটেড অর্থাৎ বাইলের সঙ্গে আমাদের মিশে যাচ্ছে। পরের স্লাইডে আরো আমি এটা ক্লিয়ার করবো ইনশাআল্লাহ। আমাদের প্রথমে আরবিসি ভাঙছে, পূর্ণ বয়স্ক যখন 120 দিন হয়ে যায়, তো আমাদের আরবিসিটা কি হচ্ছে ডিস্টার্টেড হচ্ছে, ভাঙছে, ভেঙে কি হচ্ছে একটা আমাদের হিমোগ্লোবিন দুটো পার্ট, একটা হচ্ছে হিম, একটা হচ্ছে গ্লোবিন। গ্লোবিনের পার্ট হচ্ছে অ্যামাইনো অ্যাসিড এন্ড অ্যামাইনো অ্যাসিড, তারপরে কি হচ্ছে অ্যামাইনো অ্যাসিড পুল। এর মধ্যে একটা আয়রন পার্ট আর একটা হচ্ছে নন আয়রন পার্ট, সেখান থেকে আমাদের বিলিরুবিন এবং এসক্রিটেড বাইল। আমাদের মেটাবলিজম সিস্টেমটা কি হচ্ছে, প্রথমে আমাদের রক্ত কোথায় প্রোডাক্ট হচ্ছে, বোন ম্যারো, দেখতে পাচ্ছেন বোন ম্যারো, হাড়ের মধ্যে যে আমাদের অস্থিমজ্জা আছে, অস্থিমজ্জার মাধ্যমে আমাদের হিমোগ্লোবিন এবং আরবিসি প্রোডাক্ট হয়। আর কোথায় আমাদের বেশি হয়, সেটা হচ্ছে আমাদের স্প্লিন, সেখান থেকে আমাদের আসছে হিমোগ্লোবিন। হিমোগ্লোবিনটা ভেঙে একটা হচ্ছে গ্লোবিন, আগে পার্টটা দেখালাম, তারপরে হচ্ছে হিম, সেখান থেকে চলে যাচ্ছে বিলিরুবিন, বিলিরুবিন হয়ে আমাদের অ্যামাইনো অ্যাসিড অ্যালবুমিন এইসব নিয়ে চলে যাচ্ছে আমাদের লিভার, এখানে মেটাবলিজম হয়ে ম্যাক্সিমাম আমাদের চলে যায় এলিমেন্টারি স্ট্যান্ডার্ড, অর্থাৎ আমাদের যে ডাইজেস্টিভ সিস্টেম আছে সেখানে চলে যাচ্ছে, সেখানে আমাদের বিলিরুবিন আনকনজুগেটেড এইসব হয়ে আমাদের পিসেস অর্থাৎ স্টুলের সঙ্গে ভেঙে চলে যায়। আর এখানে ম্যাক্সিমাম হয় প্রায় 80%, আর কিছু 20% সেখানে চলে যায় আমাদের কিডনি। কিডনিতে ওই একই সিস্টেম, কিডনিতে ফিল্টারেশন হয়ে আমাদের ইউরিনের সঙ্গে বেরিয়ে যায়। এই হচ্ছে আমাদের বিলিরুবিন মেটাবলিজম। এই প্রসেসটাকে আরো একটু আমি বলবো আপনাদের।
একটু বললে ভালো হয় স্যার। এই সিস্টেমটা এটা স্যার কিভাবে জি, স্যার। মেটাবলিজম হচ্ছে? জি স্যার। আচ্ছা স্যার, আমাদের যে রক্ত কোথায় প্রোডাক্ট হচ্ছে? অস্থিমজ্জায়, বোন ম্যারো। আর কোথায় প্রোডাক্ট হচ্ছে? স্প্লিন। জি স্যার। এখান থেকে আমাদের হিমোগ্লোবিনটা হলো, হিমোগ্লোবিনটা ভেঙে তো আগে যে স্লাইডে দেখালাম, হিমোগ্লোবিন ভেঙে কি হচ্ছে? একটা গ্লোবিন, একটা হচ্ছে হেম, অর্থাৎ কি চলে আসছে একটা হেম, একটা গ্লোবিন, গ্লোবিন পার্টটা চলে গেল অ্যামাইনো অ্যাসিড, আর হেমটা হয়ে গেল আমাদের একটা ফেরাম, অর্থাৎ যেটা যে আমাদের রক্তের রং লাল হয় সেটার জন্য হলো আয়রন। আয়রন পার্টটা যেটা ভেঙে গিয়ে কি হচ্ছে? একটা আমাদের নন আয়রন পার্ট যেটা, সেটা তো আমাদের হচ্ছে কি বিলিরুবিন থাকছে। আর লিভার থেকে আমাদের নিচে অ্যালবুমিন ওইসব করে চলে যাচ্ছে আমাদের লিভারে। লিভার থেকে আমাদের মেটাবলিজম হয়ে বিলিরুবিন, যে আমাদের বিভিন্ন যে আমাদের মহাজনজন সরি মিসবাহ স্যার পড়িয়েছিলেন লিভারের বিভিন্ন ক্যানাকুলি যে আছে আমাদের লিভারের ছোট ছোট যে আটারি আছে, সেখান থেকে রক্ত ভেঙে গিয়ে ক্যানাকুলি ভেঙে গিয়ে চলে আসছে আমাদের যে হেপাটোবিলারি যে সিস্টেম আছে, এই যে হেপাটোবিলারি সিস্টেম, এই যে এটা দিয়ে, এটা এই নালীটা দিয়ে হেপাটোবিলারি যে সিস্টেম আছে, সেই হেপাটোবিলারি সিস্টেম দিয়ে চলে আসছে আমাদের ডাইজেস্টিভ সিস্টেম। সেখানে ডিস্ট্রাকশন হয় প্রায় 80%, বাকি 20% হয় আমাদের কিডনিতে। ওইখানে ডিস্ট্রাকশন হয়ে আমাদের বিলিরুবিন গুলো চলে যায় আপনার ফিসেস অর্থাৎ পিস্টুলের সঙ্গে, আর বাকি 20% চলে যায় আমার কিডনিতে ফিল্টারেশন হয়ে ইউরিনের সঙ্গে বেরিয়ে যায়। এটা হচ্ছে আমাদের বিলিরুবিন মেটাবলিজম। এই জিনিসটাই স্যার আমি যে কটা ধরে বললাম, এই জিনিসটা একটু এখানে বলছি। নর্মাল বিলিরুবিন মেটাবলিজম কিভাবে হচ্ছে? Conjugated bilirubin, water soluble and secreted by the hepatocyte into the biliary canalculi, অর্থাৎ biliary canalculi থেকে আসছে conjugated হয়ে হচ্ছে bilirubin converted কি করছে আমাদের স্টেরোবিলিরুজেন। বিলিরুবিনটা কনভার্টেড হয়ে কি হচ্ছে আমাদের স্টেরোবিলিরুজেন, অর্থাৎ কালারলেস হচ্ছে। ওটা কোথায় হচ্ছে? আমাদের ব্যাকটেরিয়াল এন্ড গাট, অর্থাৎ আমাদের সেটা হচ্ছে ডাইজেস্টিভ সিস্টেম, যেটা আমাদের এই যে ডাইজেস্টিভ সিস্টেম আছে এখানে, এই জায়গাটাতে হচ্ছে এই প্রসেসটা। স্টেরোবিলিরুজেন অক্সাইড টু স্টারকোবিলিন which colored escalated the pieces, তারপরে সে কি করছে? স্টিলের সঙ্গে বেরিয়ে যাচ্ছে। বাকিটা কি হচ্ছে আমাদের ওই একই জিনিস। স্টেরোবিলিরুবিন may be reabsorbed by the gut and excrete either the liver or kidney, আমাদের সেটা কি হচ্ছে? আমাদের লিভারে এক্সক্রিট, লিভার গিয়ে কিডনির মাধ্যমে আমাদের বেরোচ্ছে, লিভার আর কিডনির মাধ্যমে আমাদের বেরিয়ে যাচ্ছে। ওই প্রসেসটাই স্যার এখানে দেখানো হয়েছে। যে প্রসেসটা বললাম সেই প্রসেসটা কিভাবে হচ্ছে, এই প্রসেসটাই এখানে দেখানো হয়েছে। ওই যে 120 দিন পর্যন্ত পাচ্ছে, তারপরে আমাদের ডেক্সাসেন হচ্ছে, হিমোগ্লোবিন নিচ্ছে, লিভারে আসছে, কনজুগেট হচ্ছে। এই যে প্রসেস, এই প্রসেসটাকে বলা হয় আমাদের রেট্রো হেপাটিক সার্কুলেশন অর্থাৎ সিস্টেম। এই প্রসেস, টোটাল প্রসেসটাকে বলতে হয় রেট্রো হেপাটিক এন্ডোথেলিয়াল সিস্টেম। এবার আসছি আমি হাইপার বিলিরুবিনিয়া। হাইপার মানে আমরা জানি বেশি, বিলিরুবিন মানে বিলিরুবিন অর্থাৎ রক্তে যখন বিলিরুবিন পরিমাণটা বেড়ে যায় সেটা হচ্ছে আমাদের হাইপার বিলিরুবিনিয়া। রক্তে যখন আমাদের বিলিরুবিন পরিমাণটা বেড়ে যায় সেটা হচ্ছে আমাদের হাইপার বিলিরুবিনিয়া। হাইপার বিলিরুবিনিয়া ইজ কন্ডিশন হুইচ দেয়ার ইজ টু মাচ বিলিরুবিন ইন দ্য ব্লাড, অর্থাৎ ব্লাডে যখন আমাদের রক্তে যখন আমাদের বিলিরুবিন পরিমাণটা বেড়ে যাচ্ছে সেটাই হচ্ছে আমাদের হাইপার বিলিরুবিনিয়া। When red blood cell break down, bilirubin is formed, আমাদের আরবিসি যখন ভেঙে যাচ্ছে তখন বিলিরুবিন পরিমাণটা আমাদের বাড়ছে। Newborn baby are not easily able to get right the bilirubin
and it can build up in the blood and other tissue and fluid to of the baby body. That is called neonatal jaundice. অর্থাৎ আমাদের নিউনাটাল আমাদের যে নিউবর্ন বাচ্চা কি হচ্ছে আরবিসি ভেঙে গিয়ে বিলিরুবিনের পরিমাণটা বেড়ে যাচ্ছে কোথায় বিভিন্ন টিস্যু এবং ফ্লুইডের মাধ্যমে বডিতে সেটা প্রকাশ হচ্ছে, সেটাই হচ্ছে আমাদের নিউনাটাল জন্ডিস। Plasma bilirubin concentrated normally does not excess অর্থাৎ নর্মালি আমাদের কিন্তু 1 mg 1 মিলিগ্রামের বেশি হয় না, এর পরিমাণ যদি বেশি হয় তখনই কিন্তু হবে আমাদের জন্ডিস। Higher concentration led to yellowish discoloration of the sclera and skin resulting jaundice. অর্থাৎ যখনই 2 গ্রামের বেশি হয়ে যাবে, 2 মিলিগ্রামের বেশি হয়ে যাবে yellowish higher concentration led to yellowish discoloration, যখনই আমাদের বিলিরুবিনের পরিমাণটা 2 গ্রামের বেশি 2 মিলিগ্রামের বেশি হয়ে যাবে তখন কি হবে আমাদের হলুদ বর্ণ ধারণ করবে, বিশেষ করে কোথায় চোখের সাদা অংশে এবং স্কিনে, তখনই কিন্তু আমাদের হলুদ বর্ণ ধারণ করবে, সেটা হচ্ছে আমাদের জন্ডিস বা টেরাস। এটা বিভিন্ন কারণের উপর ডিপেন্ড করবে, বিশেষ করে হাইপারবিলিরুবিয়া and jaundice may appear at the birth and any time afterward. অর্থাৎ বিভিন্ন কারণ আছে, এটার উপর বিভিন্ন কারণের উপর এটা আমাদের জন্ডিসটা ডিপেন্ড করবে। কারণগুলো স্যার বলবো, এখানে একটা দুটো ফটো দেখানো হয়েছে, দেখতে পাচ্ছেন একটা ফটো থেরাপি দাও আগে একটা বাচ্চার ইয়েলোইশ হয়ে আছে, ফটোথেরাপি পরে সেটা কি হচ্ছে একটা সেটা ঠিক হয়ে গেছে আফটার ফটোথেরাপি। হাইপারবিলিরুবিয়া কখন হয়? 60% বাচ্চাদের ক্ষেত্রে কিন্তু নিউবর্ন 60% নিউবর্ন বেবির ক্ষেত্রে কিন্তু এই হাইপারবিলিরুবিয়াটা দেখতে পাওয়া যায়। বিশেষ করে 80% প্রিম্যাচুর যে বেবি, অর্থাৎ প্রিম্যাচুর বেবি কাকে বলা হয়, যেগুলো 9 মাসের আগে যে শিশুগুলো জন্মগ্রহণ করে সেটা হচ্ছে আমাদের প্রিম্যাচুর বেবি। 9 মাস যদি পূর্ণ হয়ে যায়, টার্ম যদি পূর্ণ হয়ে যায় সেটা হচ্ছে ম্যাচিউর বেবি। আর যদি 8 মাস কিংবা 7 মাস এরকম ধরনের যদি কোনো বাচ্চা হয় সেটা হচ্ছে আমাদের প্রিম্যাচিউর বেবি। প্রিম্যাচিউর বেবিদের ক্ষেত্রে 80% এর ক্ষেত্রে কিন্তু দেখতে পাওয়া যায় এই হাইপারবিলিরুবিয়া। মা যদি ডায়াবেটিস হয় সেক্ষেত্রে এর কারণটা বেশি থাকতে পারে, কিংবা মায়ের এবং বাচ্চার রক্ত যদি হয়, মা হয়তো ব্লাড নেগেটিভ আছে, বাচ্চা হয়তো পজিটিভ আছে, এইসব বাচ্চার ক্ষেত্রে কিন্তু এই হাইপারবিলিরুবিয়া অর্থাৎ জন্ডিস বেশি দেখতে পাওয়া যাবে। মা যদি ডায়াবেটিস হয় কিংবা মায়ের রক্ত যদি নেগেটিভ হয় আর বাচ্চা যদি পজিটিভ হয় রক্ত, সেক্ষেত্রে কিন্তু এই যে এখানে বলছে আমাদের আরএইচ ইনকম্প্যাটিবিলিটি, অর্থাৎ মায়ের রক্ত এবং বাচ্চার রক্ত যদি আলাদা হয়, নেগেটিভ পজিটিভ যদি হয়, সেক্ষেত্রে এই হাইপারবিলিরুবিয়াটা বেশি হয়। During pregnancy, the placenta excretes bilirubin. When baby is born, baby liver must take over the function. প্লাসেন্টা থেকে যখনই বাচ্চা আলাদা হয়ে মানে ডিউরিং প্রেগন্যান্সি কি হচ্ছে, প্লাসেন্টার মাধ্যমে বিলিরুবিনটা যাচ্ছিল বাচ্চার কাছে, আফটার বার্থ সেটা কি হলো, বাচ্চা কিন্তু যে লিভার ফাংশন আছে তৈরি করবে সেটা কিন্তু করতে পারছে না, যার জন্যই এই হাইপারবিলিরুবিয়াটা কিন্তু হয়। Preterm baby will have difficult to maintain the liver function, so more chance for jaundice. এই প্রিটার্ম বাচ্চাগুলো যেহেতু দুর্বল বাচ্চা, যার জন্য কি হচ্ছে লিভার ফাংশন যে মেনটেন করবে সে মেনটেন করতে পারে না, যার জন্য এই বাচ্চাদের ক্ষেত্রে বেশি দেখতে পাওয়া যায় এই নিউনাটাল জন্ডিস, হাইপারবিলিরুবিয়া। Pathological jaundice appear within 24 hours, অর্থাৎ একদিনের পর। হাইপারবিলিরুবিয়াটা কিভাবে হয় সেটা একটু বলছি, কিভাবে হচ্ছে প্যাথোলজিক্যাল জন্ডিস।
ইনক্রিজ বিলিরুবিন যদি 5 মোর দ্যান 5 মিলিগ্রাম পার ডিএল পার ডে যদি হয় তাহলে আমাদের প্যাথোলজিক্যাল জন্ডিস বলবো। সেরাম বিলিরুবিন মোর দ্যান যদি সেরামের যদি আমাদের বিলিরুবিন পরিমাণটা 50 মিলিগ্রামের বেশি হয় তাহলে আমরা নিউরোটাল জন্ডিস বলবো, প্যাথোলজিক্যাল জন্ডিস বলবো। জন্ডিস পারসিস্টিং আফটার 14 ডেজ, অর্থাৎ 14 দিন পর্যন্ত অতিবাহিত হয়ে যাচ্ছে তবুও জন্ডিস আছে। যদি 14 দিনের মধ্যে যদি সেটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায় তাহলে সেটাকে আমরা বলবো ফিজিওলজিক্যাল জন্ডিস। 14 দিন অতিবাহিত হয়ে যাচ্ছে তবুও কিন্তু জন্ডিস দেখতে পাওয়া যাচ্ছে, সেক্ষেত্রে ভাবে এটা আমাদের প্যাথোলজিক্যাল জন্ডিস। এইসব বাচ্চার ক্ষেত্রে স্টুলটা কি হবে, ক্লে কালার অর্থাৎ কালো ধরনের হতে পারে, আর হোয়াইট কালার ইউরিন স্টেনিং ক্লথলি ইয়েলো, অর্থাৎ শিশু যে প্রস্রাব করবে ক্লথে যদি লাগে, কাপড়ে যদি লাগে তাহলে একটা হলুদ বর্ণ দেখতে পাওয়া যাবে, তখনই কি আমরা বুঝতে পারবো বাচ্চার প্যাথোলজিক্যাল জন্ডিস হয়েছে। ডাইরেক্ট বিলিরুবিন আমাদের থাকবে মোর দ্যান 2 মিলিগ্রাম, তখনই কিন্তু আমরা প্যাথোলজিক্যাল জন্ডিস পাবো। যদি আমরা রক্ত পরীক্ষা করি 2 মিলিগ্রামের বেশি থাকে তখনই আমরা বলবো এটা প্যাথোলজিক্যাল জন্ডিস। কজ অফ জন্ডিস, যদি একদিনের মধ্যে উইদিন 24 আওয়ার অফ এজ, একদিনের মধ্যে যদি হয় তাহলে কারণটা কি হবে? হেমোলাইসিস অফ নিউবর্ন বেবি, সেটা হচ্ছে ওই রক্তের যদি মা এবং বাচ্চার যদি নেগেটিভ পজিটিভ হয় এইসব বাচ্চার ক্ষেত্রে এইটা বেশি দেখতে পাওয়া যাবে, মানে একদিনের মধ্যে বাচ্চাকে দেখতে পাওয়া যাবে। কিংবা ম্যাটারনাল যদি ইনফেকশন হয়, মা যদি ইনফেকশন হয়, বিশেষ করে যদি মায়ের ম্যালেরিয়া হয় কিংবা ব্যাকটেরিয়াল ইনফেকশন যদি হয় তাহলে কিন্তু একদিনের বাচ্চাকেই কিন্তু প্যাথোলজিক্যাল জন্ডিস দেখতে পাওয়া যাবে। আর 3 নম্বর কারণটা হচ্ছে আমাদের গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রেজ ডেফিসিয়েন্সি, অর্থাৎ এটা একটা আমাদের হেরিডিটারি ডিজিজ। হেরিডিটারি ডিজিজটা কি জিনিস? আমাদের হেমোলাইসিস যে প্রসেসটা হচ্ছে, আমাদের যে ব্রেকডাউনটা হচ্ছে আরবি সেল, সেখানে কি হচ্ছে আমাদের মা ইনফেকশন হতে পারে কিংবা তার কিছু ফুডের জন্য হতে পারে কিংবা মা কোনো বড় অসুখে আছে, কোনো মেডিসিন নিচ্ছে, সেরকম কিছু একটা কন্ডিশনের জন্য যদি হয় তাহলে কিন্তু এই একদিনের মধ্যে বাচ্চাকে কিন্তু দেখতে পাওয়া যাবে প্যাথোলজিক্যাল জন্ডিস। তাহলে তোমাদের মেইন হচ্ছে 3টা কারণ। একটা হচ্ছে রক্তের যদি নেগেটিভ পজিটিভ হয় সেক্ষেত্রে আমাদের মা যদি নেগেটিভ, বাচ্চা যদি পজিটিভ হয় সেক্ষেত্রে আমাদের একদিনের মধ্যে বাচ্চাকে জন্ডিস দেখতে পাওয়া যাবে। মা যদি ম্যালেরিয়া ইনফেকশন হয় কিংবা যদি ম্যালেরিয়া হয় কিংবা ব্যাকটেরিয়াল ইনফেকশন হয় সেক্ষেত্রে আমরা একদিনের বাচ্চাকে আমরা কিন্তু প্যাথোলজিক্যাল জন্ডিস দেখতে পাবো। আর গ্লুকোজ 6-ফসফেট ডিহাইড্রেজ ডেফিসিয়েন্সি যদি হয় সেক্ষেত্রেও কিন্তু আমরা একদিনের বাচ্চাকে দেখতে পাবো। 2 থেকে 3 দিনের মধ্যে বাচ্চাকে আমরা কারণগুলো কি কি? মাত্র আমাদের 6টা কারণ আছে। একটা হচ্ছে ফিজিওলজিক্যাল জন্ডিস, ফিজিওলজিক্যাল জন্ডিস তো বললাম অটোমেটিক সেটা ভালো হয়ে যাবে, সেটার জন্য আমাদের চিন্তার কোনো কারণ নেই। আরেকটা সেপসিস। সেপসিসটা কি? আমাদের যদি কোনো sepsis is the body extremely exposed to infection, it is the life threatening medical emergency, অর্থাৎ কোনো কিছু যদি মানে লেগে গিয়ে যদি সেটা ইনফেকশন হয়ে যায়, অর্থাৎ আঘাত লাগলো, কোথাও কিছু লাগলো, লেগে গিয়ে কি হচ্ছে একটা ইনফেকশন হয়ে গেছে, সেখান থেকে দ্রুত কিন্তু একটা জন্ডিস হতে পারে বাচ্চাকে। পলিসাইথেমিয়া, পলিসাইথেমিয়াটা হচ্ছে আমাদের আরবিসি কি হচ্ছে, রেড ব্লাড সেলটা আমাদের বেড়ে যাচ্ছে ব্লাডে, আর প্লাজমা সেলটা আমাদের কিছু কমে যাচ্ছে, সেটা হচ্ছে আমাদের পলিসাইথেমিয়া। এরকম যদি হয় আমাদের আরবি সেলটা বেড়ে যাচ্ছে এবং আমাদের যে প্লাজমা যেটা সেরামটা যদি আমাদের কমে যায় সেক্ষেত্রে কিন্তু একটা আমাদের কারণ হয় জন্ডিসের কারণ। ট্রান্সলেটেড হেমারেজ, অর্থাৎ বাচ্চার কিছু মানে কেটে গিয়ে যদি ব্লিডিং হয় সেক্ষেত্রেও কিন্তু একটা আমাদের জন্ডিস হতে পারে। এক্সেসিভ হেমারেজ
excessive discharge of blood from the blood vessel, profuse bleeding, অর্থাৎ কোনো কিছু কেটে গিয়ে কোথাও ডিসচার্জ হচ্ছে, হয়তো কোনো অরিফিস দিয়ে রেকটাম আর আদার্স কোনো অরিফিস দিয়ে যদি হেমারেজ হয়, ব্লিডিং হয়, সেটা হচ্ছে আমাদের একটা ট্রান্সলেটেড হেমারেজ। ইন্টারভেন্ট্রিকুলার হেমারেজ, যদি মাথাতে রক্ত ব্লিডিং হয় সেক্ষেত্রেও কিন্তু একটা আমাদের কারণ হতে পারে। ইন্ট্রা ভেন্ট্রিকুলার, অর্থাৎ মাথার ভেতরে, ব্রেনের ভেতরে, যদি ভেন্ট্রিকুলের মধ্যে আমাদের ব্রেনের মধ্যে যদি আমাদের সেরেব্রাল ফ্লুইডে যদি আমাদের রক্তক্ষরণ হয়, কোনো বাচ্চা মাথাটা জন্মের সময় মাথাতে আঘাত লাগলো, ভেতরে ভেন্ট্রিকুলে আমাদের রক্ত জমে গেছে, সেক্ষেত্রেও কিন্তু আমাদের একটা কারণ হতে পারে। ইনক্রিজ এন্টারোহেপাটিক সার্কুলেশন, অর্থাৎ আমাদের হেপাটিক সার্কুলেশন কিভাবে হচ্ছে সেটা আগে একটু বুঝালাম পূর্বের স্লাইডে। সে একটা কারণ থেকে আমাদের কিন্তু এই 2 থেকে 3 দিনের মধ্যে এই সব কারণগুলোর জন্য আমাদের জন্ডিসটা হচ্ছে। একটা হচ্ছে ফিজিওলজিক্যাল, একটা সেপসিস, একটা হচ্ছে পলিসাইথেমিয়া, ট্রান্সলেটেড হেমারেজ, একটা হচ্ছে আমাদের ইন্টারভেন্ট্রিকুলার হেমারেজ, মাথাতে যদি আমাদের হেমারেজ হয়, আর একটা হচ্ছে আমাদের যদি আমাদের ইন্টারহেপাটিক সার্কুলেশনটা যদি আমাদের বেড়ে যায়, সেই সব কারণে আমাদের কিন্তু এই 2 থেকে 3 দিনের মধ্যে জন্ডিসটা দেখতে পাওয়া যাবে। আর একটা হচ্ছে 72 ঘন্টা পর, অর্থাৎ 3 দিন পর, 3 দিন পরে কি দেখতে পাওয়া যায়, সেপসিস একটা হচ্ছে, আর একটা হচ্ছে সেফাল হেমাটোমা। সেফাল হেমাটোমাটা আপনারা সবাই জানেন, মাথাতে যখন সেফাল মানে মাথা, এম মানে রক্ত, ওমা মানে টিউমারের মতন, মাথাতে চোট লেগে গিয়ে এক্সপালশন হওয়ার সময় মাথাতে যদি চোট লাগে আর একটা আবের মতন যদি খুলে যায় আর সেখানে যদি রক্ত থাকে, সেটা হচ্ছে আমাদের সেফাল হেমাটোমা। সেটার জন্য কিন্তু আমাদের কিন্তু হোমিওপ্যাথি ভালো ভালো মেডিসিন আছে সেফাল হেমাটোমার জন্য, সেটার জন্য কিন্তু আমাদের একটা নিউরোটাল জন্ডিস হতে পারে। আর একটা কারণ হচ্ছে নিউরোটাল হেপাটাইটিস, অর্থাৎ বাচ্চা ইনফ্লামেশন অফ দা লিভার, তখনই কিন্তু একটা আমাদের একটা কারণ হয়। এক্সট্রা হেপাটিক biliary ataxia, এক্সট্রা biliary ataxia কি জিনিস, এটা একটা আমাদের কনজেনিটাল ডিসঅর্ডার। কনজেনিটাল, আমি পরের স্লাইডে দেখাচ্ছি এটা জিনিসটা। biliary ataxia কি জিনিস পরের স্লাইডে দেখাচ্ছি। ব্রেস্ট মিল্ক জন্ডিস, অর্থাৎ মায়ের দুধ খেয়ে যদি জন্ডিস হয়, এটা একটা কারণ। আরটা হচ্ছে মেটাবলিক ডিসঅর্ডার, এরপরে স্লাইড এগুলো দেখাচ্ছি। biliary ataxia কি জিনিস পরের স্লাইডে যেটা বললাম দেখাচ্ছিলাম। এটা তো স্যার, এগুলো তো আমাদের মেজবাহ স্যার খুব ভালো করে বুঝিয়েছেন, আমি অতগুলো যাচ্ছি না। ataxia কি জিনিস, এই কনজেনিটাল ডিফর্মিটি, অর্থাৎ মায়ের পেট থেকে বাচ্চা ত্রুটি নিয়ে জন্মগ্রহণ করছে, এইসব যে লাল লাল দাগগুলো স্লাইডগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কি হচ্ছে, ন্যারো হয়ে আছে, অর্থাৎ সেগুলো অবস্ট্রাকটিভ হয়ে আছে, বন্ধ হয়ে আছে, যার জন্য আমাদের কি হচ্ছে, লিভার থেকে ঠিক মতন আমাদের পিচ গুলো ঠিক মতন আসতে পারছে না, biliary সিস্টেমটা আমাদের ঠিক নেই। এই যে এখানে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন ন্যারো হয়ে আছে, এই জায়গাগুলো দেখতে পাচ্ছেন ন্যারো হয়ে আছে, এটাই হচ্ছে আমাদের biliary ataxia, অর্থাৎ কনজেনিটাল ডিফর্মিটি। এটা হচ্ছে ফাইব্রো ইনফ্লামেটরি অবস্ট্রাকটিভ এক্সট্রাহেপাটিক বাইল ডাক্ট, অর্থাৎ বাইল ডাক্টটা আমাদের যে আছে, এটা কি হচ্ছে আমাদের হেপাটিক ডাক্ট, এটা হচ্ছে কমন বাইল ডাক্ট, এগুলো কি হচ্ছে কনজেস্টেড হয়ে আছে, অর্থাৎ ন্যারো হয়ে গেছে। এগুলো হচ্ছে মায়ের পেট থেকে ডিফর্মিটি, অর্থাৎ ডিফিকাল্ট কনজেনিটাল ডিফর্মিটি, এটা হচ্ছে আমাদের biliary ataxia। এটার কারণে কিন্তু আমাদের একটা নিউরোটাল জন্ডিস হয়। রিস্ক ফ্যাক্টর ফর জন্ডিস, জন্ডিস নাম দিয়েই এই কারণগুলো মানে বলা হচ্ছে, যে ফর জন্ডিস উইদিন ফার্স্ট 24 অফ লাইফ, অর্থাৎ একদিনের মধ্যে আমরা যে জন্ডিসটা দেখতে পাচ্ছি সেটা একটা আমাদের রিস্ক। এ সিবলিং হু হ্যাজ জন্ডিস অ্যাজ নিউনেট, অর্থাৎ মায়ের যদি মানে তার থাকে, সিবলিং মায়ের যদি থাকে, তাহলে আমাদের একটা জন্ডিস হতে পারে। ইউ ফর আনজুগেটেড হেমোলাইসিস, আনকনজুগেটেড হেমোলাইসিস, যে আমাদের প্রসেসটা দেখালাম, হেমোলাইসিস আরবিসি কিভাবে ভাঙছে, সেটার জন্য আমাদের একটা কারণ। নন অপটিমাল সাকিং or নার্সিং, বাচ্চা ঠিক মতন
সাকিং করতে পারছে না মায়ের ব্রেস্ট, সেক্ষেত্রে একটা আমাদের জেন্ডিক্স। ডেফিসিয়েন্সি অফ গ্লুকোজ 6 ফসফেট ডেফিসিয়েন্সি, এটা একটা আমাদের কারণ। ইনফেকশন থেকে হচ্ছে সেফাল হেমাটোমা, আর মাথাতে যদি আঘাত লাগে। ইস্ট এশিয়ান, নর্থ এশিয়া, ই ফর ইস্ট এশিয়ান, এইসব জায়গা থেকে এটা বেশি দেখতে পাওয়া যায়। ইস্ট এশিয়ান আমাদের পূর্ব এশিয়ার মধ্যে এটা হচ্ছে আমাদের জন্ডিসের মানে আরবিসি রিস্ক ফ্যাক্টর অফ জন্ডিস, জন্ডিসের ফুল নেম, ফুলের কারণগুলো। কমন কাজগুলো তো বললামই, আবার একটু বলে দিই একসঙ্গে একত্রিত ভাবে। একটা হচ্ছে এক্সাগারেটেড ফিজিওলজিক্যাল কজ, ব্লাড গ্রুপিং ইনকমপ্লিবিলিটি, অর্থাৎ আমাদের যদি মা যদি নেগেটিভ হয়, বাচ্চা যদি পজিটিভ হয়, এটা একটা কারণ। গ্লুকোজ 6 ফসফেট ডেফিসিয়েন্সি, ব্লিচিং অ্যান্ড সেফাল হেমাটোমা, মাথাতে যদি চোট লাগে তবে আমাদের জন্ডিস হয়। ইন্ট্রাইউটেরাইন আর পোস্টনেটাল ইনফেকশন, অর্থাৎ বাচ্চা যখন মায়ের পেটে থাকে সেখান থেকে যদি কোনো ইনফেকশন হয়, কিংবা বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার সময় যদি কোনো ইনফেকশন হয়, সেটার কারণে একটা কারণ। আর ব্রেস্ট মিল্কের জন্ডিসের জন্য একটা কারণ। মায়ের দিক থেকে কি কি হতে পারে মায়ের কারণের জন্য জন্ডিস হয়? ম্যাটারনাল সাইট, ম্যাটারনাল ডিজিজের থেকে হয়। একটা হচ্ছে সিফিলিস, আমরা সিফিলিস তো জানি কি জিনিস, তো ওটা নিয়ে আর আমি বিস্তারিত কিছু বলছি না। আর একটা হচ্ছে টক্সোপ্লাজমোসিস। টক্সোপ্লাজমোসিস কি জিনিস? টক্সোপ্লাজম হচ্ছে প্যারাসাইটিক ডিজিজ কজড বাই দা টক্সোপ্লাজমা বংডি, একটা প্যারাসাইট অর্থাৎ পরজীবী, একটা কোন রোগ, এটা একটা পরজীবী একটা রোগ মাকে আছে, সেখান থেকে সেটার নাম হচ্ছে, পরজীবীটার নাম হচ্ছে আমাদের টক্সোপ্লাজমা গন্ডি। এইডস যদি মাকে থাকে তাহলে হতে পারে রুবেলা। রুবেলা কি জিনিস? রুবেলাটা হচ্ছে আমাদের হাম, অর্থাৎ মিজলস। মিজলস তো জানেন কি জিনিস, মিজলস কিংবা হাম আমরা সবাই জানি। তো মিজলস আর হাম মোটামুটি সেম সাইন সিমটমস গুলো, শুধু ভাইরাসটা আলাদা। মিজলসের এবং রুবেলার ভাইরাসটা আলাদা, বাকি সাইন সিমটমস তো মোটামুটি মোরলেস সেম। তো রুবেলা যদি হয় সেক্ষেত্রে আমাদের জন্ডিস হবে। সাইটোমেগালো ভাইরাস এর কারণে হয়, এটার জন্য হয়। আর হারপেস ভাইরাস ইনফেকশন যদি হয়, হারপেস ভাইরাস তো আমরা জানি কি জিনিস, অনেক স্যাররা পড়িয়েছেন। এইসব কারণে কিন্তু হয়। একটা সিফিলিস, টক্সোপ্লাজমোসিস, এইডস, রুবেলা, সাইটোমেগালো ভাইরাস এন্ড হারপেস ভাইরাস ইনফেকশন, এইসব কারণে কিন্তু মায়ের যদি এইসব রোগ থাকে তবে কিন্তু জন্ডিস হয়। একই কারণ। কনজুগেটেড কনজুগেটেড অর্থাৎ ডাইরেক্ট হাইপারবিলুরিমিয়া, কজটা কি কি? ও হচ্ছে ইডিওপ্যাথিক নিউরোটাল, ইডিওপ্যাথিক মানে কারণ কিছু খুঁজে পাওয়া যায় না। ফার্স্ট ইডিওপ্যাথিক, কারণ খুঁজে পাওয়া যাবে না। নিউরোটাল হেপাটাইটিস, অর্থাৎ বাচ্চার যে লিভারটা ইনফ্লামেশন হয়েছে সেটা কোনো কারণ ছাড়া একটা হতে পারে। ইনফেকশন, যদি হেপাটাইটিস বি ইনফেকশন হয়ে যায় সেক্ষেত্রে হতে পারে। আর সেপসিস, যদি কোনো ফেটে গিয়ে কিছু সেপ্টিক কন্ডিশন হয়ে যায় সেক্ষেত্রে হতে পারে। বিলিয়ারি অ্যাট্রাক্সিয়া, বিলিয়ারি অ্যাট্রাক্সিয়াটা কি জিনিস দেখালাম। কোলেডোচালসিস্ট, কোলেডোচালসিস্টটা কি জিনিস? এই জিনিসটা হচ্ছে এটা সিস্ট, এটা হচ্ছে আমাদের কোলেডোচালসিস্ট। এই যে কনজেনিটাল ডিফর্মিটি, এইসব জিনিসগুলো হচ্ছে কনজেনিটাল ডিফর্মিটি, অর্থাৎ মায়ের পেট থেকে বাচ্চার কনজেনিটাল ডিফর্মিটি নিয়ে যদি হয়। দেখছেন এটা নর্মালি এটা কিন্তু ইনফ্লামেশন থাকার কথা না, কিন্তু এখানে একটা ফুলে আছে, এই ফুলাটাই হচ্ছে আমাদের কোলেডোচালসিস্ট। এগুলো হচ্ছে আমাদের কনজেনিটাল অ্যানোমালি। এখানে দেখতে পাচ্ছেন এটা 2 নম্বর ফুলে আছে, এখানে 3 নম্বর ফুলে আছে। এখানে লিভারের মধ্যে আমাদের অনেকটা দেখতে পাচ্ছেন মাল্টিপল 3-4-4টে ফুলে আছে।
এখানে দেখতে পাচ্ছেন অনেকটা ফুলে আছে, এগুলো হচ্ছে সিস্ট। এইগুলোকেই বলা হচ্ছে আমাদের কলেডোটাল সিস্ট। মেটাবলিক গ্যালাক্টোসেমিয়া, মেটাবলিক একটা কারণ। গ্যালাক্টোসেমিয়াটা কি জিনিস? ব্রেস্ট মিল্ক কিংবা ফর্মুলা যে মিল্ক আছে সেখানে যদি সুগারের পরিমাণটা বেশি থাকে সেটাই হচ্ছে আমাদের গ্যালাক্টোসেমিয়া। মায়ের মিল্কে কিংবা ফর্মুলা যে মিল্ক আছে সেই মিল্কে যদি সুগারের পরিমাণটা বেশি হয়, হ্যাঁ, সেটাই হচ্ছে আমাদের গ্যালাক্টোসেমিয়া। এটার কারণে কিন্তু আমাদের একটা জন্ডিস হতে পারে। টাইরোসেমিয়াটা কি জিনিস হচ্ছে আমাদের? The body cannot effectively break down amino acid tyrosine, অর্থাৎ অ্যামাইনো অ্যাসিড যে আছে বাচ্চা সেটা ঠিক মতন কি হচ্ছে ব্রেক ডাউন করতে পারছে না। ক্যান নট এফেক্টিভলি ব্রেক ডাউন। বাচ্চার যে অ্যামাইনো অ্যাসিড আছে, অ্যামাইনো অ্যাসিড টাইসিন যে অ্যাসিডটা আছে সেটা কি হচ্ছে ঠিক মতন ব্রেক ডাউন করতে পারছে না, যার জন্য কি হচ্ছে টাইসিনেমিয়া। এই টার্মটা হচ্ছে টাইরোসিনেমিয়া। যখন আমাদের আরবি অ্যামাইনো অ্যাসিড টাইরোসিন যেটা আছে সেটা আমাদের ঠিক মতন কি হচ্ছে ভাঙতে পারছে না, তখনই কি হচ্ছে আমাদের কনজুগেটেড অর্থাৎ ডাইরেক্ট হাইপারবিলিরুবিয়া হচ্ছে। আর একটা কি হচ্ছে হাইপোথাইরয়েডিজম, অর্থাৎ যদি থাইরয়েড থাকে মাকে তাহলে কিন্তু এই ডাইরেক্ট হাইপারবিলিরুবিয়া দেখতে পাওয়া যাবে। সিমটমস কি দেখতে পাওয়া যাবে? নিওনাটাল জন্ডিসের সিমটমস কি দেখতে পাওয়া যাবে? এক্সট্রিম উইকনেস, যদি জন্ডিস হয় প্রচন্ড দুর্বল হবে, মাথা ব্যথা তো বলতে পারবে না বাচ্চা, জ্বর থাকবে, বাচ্চা অ্যাপেটাইট লস অর্থাৎ ক্ষুধা মন্দা হয়ে যাবে, খাবে না বাচ্চা, নসিয়া, বাচ্চা বমি বমি ভাব করবে, কনস্টিপেশন, বাচ্চা স্টুলটা হার্ড হবে। আর এটা তো দেখতে পাওয়া যাবে ইয়েলোইশ ডিসকালারেশন, কনজাংটিভা, টাং, স্কিন অ্যান্ড ইউরিন। বাচ্চা যদি প্রস্রাব করবে তখন যে কাপড়ে লাগবে সেগুলো ইয়েলোইশ হবে, টাং দিয়ে দেখতে পাওয়া যায় ইয়েলোইশ হবে, স্কিন ইয়েলোইশ দেখতে পাওয়া যাবে এবং স্ক্লেরা ইয়েলোইশ দেখতে পাওয়া যাবে। এগুলো আমাদের সিমটমস দেখে বুঝে যাব বাচ্চার জন্ডিস হয়েছে। তাহলে আমরা কি কি লক্ষ্য করব? ম্যাটারনাল এন্ড পেরিনেটাল হিস্টরি, আমরা মা এবং পেরিনেটাল বাচ্চার আমরা কি করব, ভালো করে আমরা ইতিহাসটা জানবো। বাচ্চাকে আমরা ঠিক মতন কি করব, আমরা এক্সামিনেশন করব। আমরা বাচ্চার ল্যাবরেটরি টেস্ট করতে পারি। টোটাল এবং ডাইরেক্ট যে বিলিরুবিন আছে টোটাল, এটা আমরা রক্ত পরীক্ষা করব, বিশেষ করে রক্ত পরীক্ষা যেটা আমাদের আছে লিভার ফাংশন টেস্ট করলেও হবে, কিংবা টোটাল এবং ডাইরেক্ট যে বিলিরুবিন আছে কতটা সেটা আমরা জানবো। আরবিসি সেল কাউন্ট কত আছে সেটা আমরা জানবো। বাচ্চার রক্তের কি গ্রুপ এবং নেগেটিভ না পজিটিভ সেটা আমরা জানবো। হেমাটোক্রিট এবং পেরিফেরাল স্মিয়ার আমরা যদি বেশি থাকে তাহলে আমরা সেটা নেব। আর সেপটিক কোনো আছে কিনা সেটা আমরা ভালো করে স্ক্রিনিং করব, কোথায় কাটা ফাটা আছে কিনা, কোথাও কেটে উঠে গেছে কিনা সেটা আমরা ভালো করে এক্সামিনেশন করব। লিভার এবং থাইরয়েড ফাংশন আমরা টেস্ট করব। লিভার স্ক্যান, বিশেষ করে বাচ্চারা আমরা যদি কোনো অ্যাক্টাসে আছে কিনা সেটার জন্য আমরা কি করতে পারি, ইউএসজি কিংবা আমরা সিটি স্ক্যান করে দেখতে পারি সেটা কোনো বাচ্চার লিভারের কোনো প্রবলেম আছে কিনা, অ্যাটাক্সি আছে কিনা কিংবা সিস্ট আছে কিনা সেটা জানার জন্য আমরা কিন্তু একটা সিটি স্ক্যান কিংবা ইউএসজি আমরা করে নেব। এ হচ্ছে আমাদের ভালো করে ওয়ার্কশপটা আমাদের করতে হবে। বাচ্চা এবং বাচ্চার মায়ের ভালো করে হিস্ট্রি নিতে হবে, ভালো করে এক্সামিনেশন করতে হবে, আর ল্যাবরেটরি টেস্ট রক্ত পরীক্ষা করতে হবে। বাচ্চার বিশেষ করে গ্রুপ নেগেটিভ না পজিটিভ সেটা আমাদের গ্রুপ করতে হবে। ভালো করে কোথায় কাটাফাটা আছে কিনা, বাচ্চার মাথাতে কোনো চোটফাট আছে কিনা বা ইনসেফাল হেমাটোমা আছে কিনা সেটা ভালো করে দেখতে হবে। লিভার ফাংশন টেস্ট এবং থাইরয়েড ফাংশন টেস্ট আমাদেরকে জানতে হবে। ম্যানেজমেন্ট কি করব? এনিহাও বাচ্চার বিলিরুবিনটা কমাতে হবে। টক্সিসিটি যদি থাকে সেটা আমাদের কমাতে হবে। প্রিভেন্ট
হাইপারবিউলিমিয়া, আর্লি ফিড বাচ্চাকে খেতে দিতে হবে, অ্যাডুকেট ডিহাইড্রেট করতে হবে, রিডিউস বিলিরুবিন লেভেল, বিশেষ করে সেটা কমানোর জন্য ফটোথেরাপি কিংবা এক্সচেঞ্জ ট্রান্সফিউশন কিংবা আমাদের মেডিসিন দিতে হবে। প্রিন্সিপাল দরকার নাই। এই হচ্ছে আমাদের বাচ্চাকে ফটোথেরাপির মাধ্যমে কিন্তু আমাদের রিডিউস করা যায় হাইপারবিলিরুবিয়া। ফটোথেরাপি করার সময় আমাদের যেটা লক্ষ্য করতে হবে সেটা হচ্ছে কি ফ্রিকুয়েন্ট এক্সট্রা ব্রেস্ট ফিডিং এভরি 2 আওয়ার। ফটোথেরাপি সবার সময় বাচ্চাকে 2 ঘন্টা পর পর ব্রেস্ট ফিডিং করাতে হবে। টার্ন বেবি আফটার ইচ ফিড, বাচ্চাকে এপাশ ওপাশ ঘোরাতে হবে ডিউরিং ফটোথেরাপি। টেম্পারেচার রেকর্ড করতে হবে 2 থেকে 4 ঘন্টা অন্তর অন্তর। বাচ্চার ওয়েট রেকর্ড করতে হবে, মানে কমছে না বাড়ছে ডেইলি রেকর্ড করতে হবে। আর বাচ্চার ইউরিন ফ্রিকুয়েন্টলি মনিটর, বাচ্চা যে পেচ্ছাপ ইউলিস থেকে তার কমছে কিনা সেটা আমাদেরকে মনিটরিং করতে হবে, দেখতে হবে কমছে কিনা। মনিটর বিলিরুবিন লেভেল, অর্থাৎ বিলিরুবিন লেভেলটা কমছে না বাড়ছে রক্ত পরীক্ষার মাধ্যমে আমাদেরকে জানতে হবে ডিউরিং ফটোথেরাপি যদি হয়। এটার সাইড এফেক্টও আছে। সাইড এফেক্ট গুলো কি কি? সাইড এফেক্ট অফ ফটোথেরাপি ইনক্রিজ সেন্সিবল ওয়াটার লস, অর্থাৎ তাপ দেওয়ার জন্য কি হচ্ছে বাচ্চার বডিতে মানে যে জলের পরিমাণটা আছে সেটা কমে যেতে পারে। লুজ স্টুল, ফটোথেরাপির জন্য বাচ্চার কি হবে পাতলা পায়খানা হবে। স্কিন র্যাশ, তাপ দেওয়ার জন্য কি হতে পারে বাচ্চার একটা স্কিন ইরাপশন র্যাশ বেড়ে যেতে পারে। হাইপারথার্মিয়া, অর্থাৎ বডি টেম্পারেচারটা কি হবে বেড়ে যাবে। আপসেট ম্যাটারনাল বেবি ইন্টারঅ্যাকশন, অর্থাৎ মা কি হচ্ছে তার বাচ্চার এইসব দেওয়ার জন্য একটা আপসেট হতে পারে। মে রেজাল্ট হাইপোক্যালসিমিয়া, বাচ্চার কি হবে হাইপোক্যালসিমিয়া হবে তাপ দেওয়ার জন্য। যদি আপনার ঠিক মতন যদি চিকিৎসা না হয় নিউরোটাল জন্ডিস, তাহলে সব থেকে যেটা বেশি খারাপ হয় সেটা হচ্ছে কি বাচ্চার কার্নিকটারাস, অর্থাৎ ব্রেন ড্যামেজ যেটা হয় সেটাকে বলছে কার্নিকটারাস। ক্রনিক বিলিরুবিন এনসেফালোপ্যাথি, মেডিকেল টার্মটা হচ্ছে কার্নিকটারাস, অর্থাৎ ব্রেন ড্যামেজ যখন হয় সেটা হচ্ছে কার্নিকটারাস, ব্রেন ড্যামেজ অর ডেথ, ব্রেন ড্যামেজ হয়। আর একটা হতে পারে ফিভার কিংবা সিজার, অর্থাৎ খিঁচুনি যদি হয়, খিঁচুনি হতে পারে। এটা হওয়ার জন্য নিউরোটাল জন্ডিস হওয়ার জন্য একটা কনভালশন, খিঁচুনি হতে পারে। এই দুটোই হচ্ছে মেন কারণ, কমপ্লিকেশন। এতক্ষণ আমি নিউরোটাল জন্ডিস নিয়ে আলোচনা করলাম, এবার আসি আমরা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট ফর নিউরোটাল জন্ডিস। তো এই পয়েন্টগুলো আমাদের রাসেল নিপুর স্যার ডেলি পড়াচ্ছেন, তবুও একটু জাস্ট আমি বলছি, এই পয়েন্টগুলো না বললেও হয়। ডেলি আমাদের রাসেল নিপুর স্যার পড়াচ্ছেন মর্নিং গ্রুপে। হোমিওপ্যাথি ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার holistic system of medicine, এটা আমরা সবাই জানি। Selection of remedy is based upon the theory of individualization and symptom similarity using the holistic approach, অর্থাৎ আপনারা সবাই এগুলো জানি। This is the only way through which the state of complete health can be recognized and removing the sign and symptom from the patient suffering. Aim of homeopathy not only the treat neural jaundice but to address the underlying cause and individual susceptibility. Cause এবং individual susceptibility মাধ্যমে আমরা কি করতে পারি neural jaundice কে আমরা দূর করতে পারি বাই হোমিওপ্যাথি মেডিসিন। As per therapeutic medicine, কিছু আমাদের therapeutic medicine আছে, concerned several remedy are available to treat the neural jaundice that can be selected on the basis of cause, কি কারণ থেকে হচ্ছে সেটা যদি আমরা জানতে পারি, কিংবা সেন্সেশন, বাচ্চার কি সেন্সেশন হচ্ছে, অর্থাৎ কাঁদছে, কান্নাকাটি বেশি করছে, কান্নাকাটি করছে না, চুপচাপ থাকছে, এইসব সেন্সেশন কারণ থেকে আমরা কিন্তু আমাদের হোমিওপ্যাথি মেডিসিন সিলেক্টেড করতে পারি। কিংবা মডালিটি টু দ্য কমপ্লেন, অর্থাৎ পজেসিন, সেন্সেশন, মডালিটি এইসব কারণ থেকে আমরা কিন্তু মেডিসিন সিলেকশন করতে পারি। আর individualized remedy selection,
and treatment. The patient should consult the qualified homeopathic doctor in person. তো কিছু কিছু মেডিসিন আছে আমাদের থেরাপিউটিক মেডিসিন, অ্যাকোনাইট, বভিস্টা, চেলোডোনিয়াম, চাইনা, ব্রায়োনিয়া, ক্যামোমিলা, চিয়ানোথাস, পলনসোনিয়া, মার্কসল, মার্কদাল, মাইরিকা, নাট্রাম সাল্ফ, নাগভূমিকা, phosphorus, podophyllum, sepia, sulfur, and many other medicine. এইসব মেডিসিন দিয়ে আমরা কিন্তু নিউরোটা জন্ডিস কিওর করতে পারি। এবার আসি আমরা হোমিওপ্যাথিক ম্যাথমেটিকা এন্ড রেপার্টরি বাই দ্য উইলিয়াম বরিক। উইলিয়াম বরিকের যে রেপার্টরি আছে, রেপার্টরি পার্টটা দিকে যাবেন, অ্যাবডোমেন গিয়ে খুঁজবেন জন্ডিস, দিয়ে খুঁজবেন ইনফ্যাটাইল, সেখানে পাবেন ক্যামিলা, লিপাস, হেমিলাস, মার্কসল and মার্কডালসিস and মারিকা। স্কিন রেপার্টরিতে পাবেন, স্কিন গিয়ে স্কিনের চ্যাপ্টার যাবেন, তারপরে খুঁজবেন ইয়েলোইশ ডিসকালারেশন, ইয়েলোইশ জন্ডিস, নিউবর্ন চিলড্রেন। একটা মেডিসিন পাবেন অ্যাকোনাইট, বোভাইনাম, বভিস্টা, চাইনা, নাট্রাম সাল্ফ। সিনথেসিস রেপার্টরিতে যদি যান আমাদের পেডিক্স ফ্রেন্সের, সেখানে স্কিন ডিসকালারেশন, ইয়েলোইশ জন্ডিস, নিউবর্ন, আর মেডিসিন পাবেন অ্যাকোনাইট, অ্যাস্টাকাস ফ্লাভিস্টাসিস, বভিস্টা, ক্যামিলা, চাইনা, এলাটারিয়াম, লিপাস, মার্কসল, মাইরিকা, নাট্রাম সাল্ফ, ফসফরিক অ্যাসিড, পোডোফাইলাম, সেপিয়া। এটা হলো আমাদের রেপার্টরি। থ্যাংক ইউ, আজ এ পর্যন্তই। তো এর মধ্যে কোনো স্যার কোশ্চেন? স্যার থ্যাংক ইউ স্যার, একটা জানার ছিল স্যার। বলুন স্যার। জানার স্যার, জন্ডিস অর্থাৎ তার বিলিরুবিন ইনক্রিজ করেছে বেবি, তাহলে ফটোথেরাপিতে বিলিরুবিন ডিক্রিজ করে কিভাবে, এর মেকানিজমটা? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ স্যার, ভালো কোশ্চেন, খুব গুড কোশ্চেন। ওয়াই ফটোথেরাপি ডিক্রিজ বিলিরুবিন? ওইটাতে স্যার যেটা হচ্ছে, যেটা আপনি স্যার বলতে চাইছেন, এখানে কি হচ্ছে, ওর তাপের মাধ্যমে বিলিরুবিনটাকে মানে অ্যাবজর্ব করছে, হিটের মাধ্যমে ওটাকে অ্যাবজর্ব করছে বিলিরুবিন লেভেলটা, হিটের মাধ্যমে স্যার ওটা অ্যাবজর্ব করছে। স্যার এখানে কি লাইটের কোনো ভূমিকা আছে কিনা, শুধু কি হিট না লাইট? না 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 না, লাইট লাইট লাইট, সরি, লাইট করছে, লাইটের মাধ্যমে। স্যার এখানে ওই যে রৌদ্রের ব্যাপারটা যেরকম, ওইটার বিকল্প হিসেবে মনে হয় ফটোথেরাপিটা দেওয়া হচ্ছে। লাইটের মাধ্যমে স্যার করছে, লাইটের মাধ্যমে। এটা পয়েন্ট যেটা আপনি স্যার বললেন, এটা স্লাইডটা মনে হয় করলে খুব ভালো হতো, যেটা আপনি বললেন, এটা দেখানো উচিত ছিল কিভাবে মেকানিজমটা হচ্ছে। এটা আমাকে, সরি স্যার, এটা প্রেজেন্টেশনটা করলে আরো মনে হয় ভালো হতো। এই পয়েন্ট খুব ভালো। ঠিক আছে স্যার, নেক্সট টাইমে দেখাই দিন স্যার। জি স্যার, এই পয়েন্টটা ভালো ধরেছেন আপনি, করলে মনে হয় খুব ভালো হতো কিভাবে এই মেকানিজমটা অ্যাবজর্ব হচ্ছে। তবে স্যার এই হিট প্লাস এই যে মানে লাইটের মাধ্যমে অ্যাবজর্ব হচ্ছে বিলিরুবিন লেভেলটা। ঠিক আছে স্যার, অবশ্যই। যেমন স্যার সানলাইটে যদি দেই তখন ভিটামিন ডি পাচ্ছে সে, আবার লাইটের যে রে থেকে যে বিষয়গুলো পাচ্ছে সেটা কিভাবে অ্যাবজর্ব করতেছে বা সেটা কিভাবে ডিমিনিশ করতেছে, করার ফলে কোন মেকানিজমে তার বিলিরুবিন লেভেলটা হচ্ছে হাই থেকে লো হয়ে যাচ্ছে। এটা ইনশাআল্লাহ স্যার আমি এটা ভালো করে, জি স্যার, নেক্সট টাইমে স্যার। ওকে স্যার, আমি ইনশাআল্লাহ একটু জানার দরকার। ওকে স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। সুন্দর একটা প্রেজেন্টেশন হয়েছে। ছোট্ট একটা বিষয়, বিশেষ করে যারা মহিলা ডাক্তার আছেন, হ্যাঁ, তাদেরকে এই প্রবলেম অনেকেরই ফেস করতে হয়, অনেকবার ফেস করতে হয়, যে বাচ্চা আপা ডাক্তার সাহেব ওই বাচ্চাটার হঠাৎ করে গা হাত পা হলুদ হলুদ, ছোট্ট হলুদ হলুদ লাগছে, মনে হচ্ছে জন্ডিস হয়েছে বা ইত্যাদি, এবং এটা কমন একটা ফেনোমেনা স্যার যেটা বর্ণনা করেছেন। তো এই ক্ষেত্রে আমার মনে হয় টোটালিটি নেওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো আমার আদিব হাসান ভাই কি আছেন?
স্যার আমার কাছে কিছু বাচ্চা আসছে, তবে যেটা আমি বললাম ফিজিওলজিক্যাল জন্ডিস না প্যাথোলজিক্যাল জন্ডিস আমি কোনোদিন স্যার, জি টেস্ট স্যার। করিনি। তবে এখন পর্যন্ত আমি কোনোদিন ফেলিওর হয়নি। তবে ২-৩টা আমি সিম্পটমস পাই। যদি স্যার। বাচ্চা খুব কাঁদে, হ্যাঁ, বাচ্চা খুব কাঁদে, ওর মা বলে কি কোলে নিয়ে ঘুলে কিংবা দুলালে বাচ্চা মানে চুপে যায়। তো স্যার আপনি স্যার শিখিয়েছেন রকিং ডিজায়ার টু রক, হ্যাঁ, তো ওকে আমি মিলে দিই 6 দিই আমি এবং রিপিটেড ডোজ করি। তো হয়তো ২ দিনের কিংবা ৩ দিনের ওষুধ দিলাম। ওষুধও শেষ, বাচ্চার জন্ডিসও শেষ। হ্যাঁ, অনেক সময় আমি কোনো যখন কারণ পাই না, তখন আমি অ্যাকোনাইট 1M ২ থেকে ৩ দিনের জন্য দিই। খুব রিপিটেড ২ থেকে ৩ টা ডোজ। তো হয়তো মেডিসিনও শেষ, এদিকে জন্ডিসও শেষ। এবার সেটা প্যাথোলজিক্যাল জন্ডিস ছিল না সেটা ফিজিওলজিক্যাল জন্ডিস ছিল আল্লাহ জানে। কিন্তু মানে আমি এখন পর্যন্ত ফেলিওর হইনি। এবার বাচ্চা হয়তো এটা রাতে কাঁদে। সাধারণত বেবির মাকে দেন? না, বাচ্চাকে দিই, বাচ্চাকে বেবিকে দিই। এবার হয়তো দেখা গেল কি বাচ্চা রাত্রে প্রচন্ড কাঁদছে, একটু হয়তো রাত্রে জ্বর হচ্ছে, সেক্ষেত্রে আমি মাক্সোল দিই। বাচ্চা হয়তো রাত্রে সবকিছু বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে আমি মাক্সোল দিই। তো আমি কিন্তু স্যার কিন্তু মানে হিসাব করে আমি কিন্তু মানে ফেলিওর হয়নি। এবার সেটা ফিজিওলজিক্যাল জন্ডিস ছিল না প্যাথোলজিক্যাল জন্ডিস ছিল বলতে পারবো না। তবে বাচ্চা কিন্তু ঠিক হয়ে যায়। স্যার এটা কি নিউবর্ন বেবিদের ক্ষেত্রে দেন? হ্যাঁ, নিউবর্ন বেবি একদম যেটাকে বললাম নিউরো জন্ডিস, সেটাই কথাই সেক্ষেত্রে বলছি আমি। এটা আমার পার্সোনাল মানে কি বললাম, জি স্যার। শেয়ার করলাম পার্সোনাল ম্যাথমেটিকা। পার্সোনাল ম্যাথমেটিক্স, যেটা আমি চেম্বারে করি সেটা বললাম। জি স্যার, জি ঠিক আছে, অবশ্যই। জি, স্যার আপনাদের আরো অভিজ্ঞতা কিছু একটা বড় জিনিস। অবশ্যই। আর কতখানি কনফিডেন্স না থাকলে আপনার ওই ক্ষেত্রে 201M প্রয়োগ করা মানে কনফিডেন্স লেভেলটা অবশ্যই হাই হওয়া লাগবে। কি বলেন ব্যাপারে ম্যাডাম? জি, সেটাই তো বললাম যে অভিজ্ঞতা একটা বড় জিনিস। জি স্যার। তো থ্যাংক ইউ সবাইকে, থ্যাংক অসংখ্য ইউ ধন্যবাদ। স্যার। দারুণ একটা ইয়ে। স্যার আরেকটা স্লাইডে আমি দেখলাম স্যার ওই যে হিম এবং গ্লোবিন, মানে ওই স্লাইডটা স্যার আপনি যে এখানে দেখলাম যে মনে হয় হিম অংশটা কি ইনক্রিজ হয় আর গ্লোবিন অংশটা কি যে ডিক্রিজ হয়, যে ভলিউমের একটা স্লাইডে দেখলাম। না ম্যাডাম, 120 দিন পরে ওটা ভেঙে যায় হিম আর গ্লোবিন, তখন আলাদা হয়ে যায়, ওখানে ইনক্রিজ ডিক্রিজ এর ফ্যাক্টরটা তখন থাকে না, তাই তো স্যার? একটা স্লাইডে এরকম কি যেন স্যার বললো যে জি, মানে জি। একটা অংশ মানে ইনক্রিজ হচ্ছে আর একটা অংশ ডিক্রিজ হয়ে যাচ্ছে, মানে ভলিউমটা ওই ওই একটা ও slide, মানে একটা লাইন। একটা কারণে হয়। অনেক সময় কি হয়, আম, ইয়ে আরবিসিটা বেড়ে যাচ্ছে এবং এটা সে এটা মানে সেরামটা মানে কমে যাচ্ছে। স্যার যেটা মানে প্লাজমা যেটা হ্যাঁ, ওটা কমে যাচ্ছে। হিম যে রেড ব্লাড সেলটা বেড়ে যাচ্ছে আর যেটা গ্লোবিন অংশ যেটা সাদা অংশ সেটা মানে কমে যাচ্ছে। প্লাজমাটা সেটা ভেঙে ভলিউমটা কমে যাচ্ছে, এরকম কিছু একটা। হ্যাঁ। এটা কারণে কিন্তু নিউরোজেনিক্সটা হয়। স্যার এটা বলছিল 2 থেকে 3 দিন পরে যে জন্ডিসটা হয় বাচ্চাদের, ওই ক্ষেত্রে বলছে আর কি প্লাজমা কমে যায় আরবিসি বেড়ে যায় 2 থেকে 3 দিন Yes, yes, বাচ্চাদের। 2 থেকে 3 দিন, হ্যাঁ, 2 থেকে 3 দিন, হ্যাঁ। আশরাফুল স্যার, আমি নেটওয়ার্ক সমস্যার কারণে লাস্টে একটা আপনার অভিজ্ঞতার কথা বলছিলেন, এটা শুনতে পারলাম না। এখন এটার ক্যামোমিলের একটা কথা বলছিলেন, তারপরে স্যার যদি একটু বলেন আর একবার। ও বাচ্চা মানে বাচ্চা খুব কাঁদছে, বাচ্চা মা কিংবা বাচ্চা যে কোনো একটা বাচ্চাকে কোলে নিয়ে ঘুরলে কিংবা বাচ্চাকে দোলালে বাচ্চা চুপে যায়। তো রুব্রিকটা হচ্ছে রকিং ডিজায়ার টু রক। এক্ষেত্রে আমি যদি ক্যামোমিলা প্রেসক্রিপশন করেছি, তো বাচ্চা খুব মানে দুর্ধর্ষ 2 থেকে 3 দিনের মধ্যে নিউরোজেনিক্স ঠিক হয়ে যায়। স্যার এই আর একটা রুব্রিকটা হচ্ছে স্যার কি, কোথায় স্যার কোন ইয়েতে পাবো? মাইন্ডে মাইন্ডে। মাইন্ডে আর এমনি তো মোশনে তো রিলিফ হয়, এটা তো জানেন, এমনি তারপরে মোশনে রিলিফ। যাই হোক, আর একটা আছে বাচ্চা যেটা
খুব রাতে কাঁদছে, একটু জ্বর আছে, আর রাত্রে বাচ্চা বেশি কাঁদে, তো জ্বর বেশি হচ্ছে রাত্রে, মানে রাত্রে বেশি, সেক্ষেত্রে আমি মাক্সল দিই। যেহেতু রাত নাইট অ্যাগ্রাভেট করছে, সেক্ষেত্রে আমি মাক্সল দিই। মার্কসুল একটু পাওয়ারটা শরীর- স্যার কত স্যার? আমি কিন্তু এক্ষেত্রে একটু লো পোটেন্সি Six. দিই, 6 দিই, এবং Six. রিপিটেড ডোজ করি, একটু ঘন ঘন দিই। আর যদি আমি হাই পাওয়ার দিই, বিশেষ করে অ্যাকোনাইট যখন প্রেসক্রিপশন করি, বাচ্চার একটু হয়তো মানে রাত্রে না, বাচ্চা ইয়ে করছে, কোনো কারণ খুঁজে পাচ্ছে না, ঠিক মতো বলতে পারছে না, কোনো কজলেস, মানে কোনো কারণ খুঁজে পাচ্ছে না, সেক্ষেত্রে হয়তো অ্যাকোনাইট অনএম দিলাম আর্লি স্টেজে। তো 3টা ডোজ মাত্র দিই আমি, অ্যাকোনাইট অনএম 3টে ডোজ মাত্র দিই। তিনটা ডোজে তো বেশি যেটাই দিয়েছি মেডিসিন কোনোদিনই ফেলে হয়নি। এবার সেটা প্যাথোলজিক্যাল জন্ডিস ছিল না ফিজিওলজিক্যাল জন্ডিস ছিল, ফিজিওলজিক্যাল জন্ডিসের ক্ষেত্রে তো বলছে মেডিসিন ছাড়াই ভালো হয়ে যাবে, সেক্ষেত্রে ডাক্তারের অটোমেটিক আমি ইয়ে পেয়ে গেলাম, মানে কি বলবো, বেনিফিট পেয়ে গেলাম। স্যার অ্যাকোনাইট 1M টা কখন কখন কতটুকু টাইম 3টে পর ডোজ পর? দিয়ে হয়তো ধরেন কি একবার সকালে, একবার দুপুরে, একবার রাতে, এরকম 3টে ডোজ মাত্র দিই। 2-3টে মেডিসিনই ব্যবহার করা হয়, কখনো কখনো হয়তো চায়না করি, কিন্তু খুব রেয়ার। স্যার একদিনে 3টা ডোজ, অ্যাকোনাইট 1M এর একদিনে 3টা ডোজ আছে একদিনে 3টে ডোজ, yes। স্যার। Thank you, sir. Thank you very much. Welcome, sir. জাযাকাল্লাহ। তাহলে আর কারণ কোশ্চেন না থাকলে আমরা আজকে শেষ করতে পারি। জি স্যার। ওকে স্যার, আল্লাহ হাফেজ স্যার। কাল কিন্তু ক্লাস আছে, কাল আমাদের নাইট ক্লাস কিন্তু ছুটি না, আমি জানাই দেবো ইনশাল্লাহ। সিরাজ স্যার ক্লাস নিতে পারেন, কি কি নেবেন। হ্যাঁ, সিরাজ স্যার আবার শ্বশুর মারা গিয়েছেন, সব মিলিয়ে জানাই দেবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম।